দর্শক শুভেচ্ছা, সবাইকে আমন্ত্রণ যমুনা টেলিভিশন নিয়মিত আয়োজন 24 ঘন্টায় প্রেজেন্টেড বাই আকিস সানশাইন। আপনার সঙ্গে আছে আজ মাহফুজ মিশা। আপনারা জানেন গত দুদিন ধরে আবার রাজনীতিবিদদের সঙ্গে খানিকটা অকস্মাৎ বৈঠক করতে হলো উপদেষ্টা পরিষদ, বিশেষ করে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসকে। প্রশ্ন উঠেছে কেবলমাত্র সংকটেই কি তিনি রাজনীতিকদের ডাকেন, এবং সংকট না হলে কি রাজনীতিকদের গুরুত্ব কমে যায়, এবং সেটি নিয়ে রাজনীতিকদের মান অভিমান, রাজনীতিকরা যা বলেন বিশেষ করে বড় দলগুলো, সেগুলো কতখানি প্রতিফলিত হচ্ছে সেসব নিয়ে আলোচনা করতে চাই আমরা। সেই সাথে সাম্প্রতিক সময়ে সেনাপ্রধান এবং প্রধান উপদেষ্টা কিংবা সরকারের সঙ্গে সেনাবাহিনীর যে খানিকটা বিরোধ বা টানাপোড়েন সৃষ্টি হয়েছিল সেটিও কেটে গেলে কেন, সেসব নিয়ে আলোচনা করবো আমরা। আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে আছেন সাবেক সংসদ সদস্য, বিএনপির সহ কর্মসংস্থান বিষয়ক সদস্য সম্পাদক জনাব ওয়াদুদ ভূঁইয়া। জনাব ভূঁইয়া, স্বাগত আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। আমাদের সঙ্গে আছেন তাসিন রিয়াজ, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব। তাসিন, আপনাকেও শুভেচ্ছা ও স্বাগত। এবং আছেন জনাব বাবু আলম শহীদ খান, বাংলাদেশ সরকারের সাবেক সচিব। জনাব খান, আপনাকেও স্বাগত। ওয়াদুদ ভূঁইয়া, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। এই যে আমরা দেখলাম যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ যখন বললেন ওনারা 5-7 দিনেও প্রফেসর ইউনূসের অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না, তারপর তিনি বিএনপিকে ডাকা হলো, এবং বিএনপিকে যখন ডাকা হলো একই দিনে জামাত ইসলাম এবং এনসিপি আরও দুটি দল তাদেরকে ডাকা হলো, এবং তারপর দিন আজকে বাম সহ অন্যান্য ছোট দলগুলো আরও 10টি দলের সঙ্গে তিনি বৈঠক করেছেন। প্রশ্ন হচ্ছে যে এই ধরনের সংকট হলে রাজনীতিকদের ডাকতে হয় এবং আপনারা তখন ছুটে যান, কিন্তু সংকট হওয়ার আগে কি রাজনীতিকদের সঙ্গে, বিশেষ করে বিএনপির সঙ্গে এই সরকারের কোনো একটা গ্যাপ তৈরি হয়েছে? আপনার প্রশ্ন শেষ? জি না, কোনো ধরনের গ্যাপ নেই। গ্যাপটা একটা বিশেষ পয়েন্ট নিয়ে, এই সরকার নির্বাচনটা কখন করবে বলে দিয়েছে তো 30 জুনের মধ্যে করবে। না, এটা তো হলো কালকে বলছে, এবং এটাও আগেও বলেছে, সেটা ব্যাক টার্মের কথা। সেখানে আবার সংস্কার কমিশন গঠন করেছে। সেই সংস্কার কমিশন বেসিক্যালি দেশের এই মানে অচল অবস্থা সৃষ্টির জন্য একটা ব্যবস্থা, ঐক্যমতের সংস্কার কমিশন। তো পৃথিবীর কোথাও কেউ 100% ঐক্যমত হয়েছে? তো ঐক্যমত যখন হবে না তখনই টাইমটা লিঙ্গার করবে। অল্প সময়ের জন্য ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতা এসে বিশাল একটা মানে সংস্কার কর্মযজ্ঞ নিয়ে বসছে। এটা তো বছরের পর বছর শেষ হবে না, এটা একটা চলমান প্রক্রিয়া। সংস্কার কিন্তু প্রতিদিন, প্রতি মাসে, প্রতি বছরই হয়। তো এটা নিয়ে বসে তারা মনত সূত্র তো দেখা গেছে যেরকম যে নির্বাচন দীর্ঘসূত্রিতা করার একটা প্রয়াস জনমনে সন্দেহের সৃষ্টি করেছে। আচ্ছা, একটা একদম সরল প্রশ্ন, ধরেন প্রফেসর ইউনূস এটা কেন করবেন? মানে নির্বাচনটা দীর্ঘসূত্রিতায় ফেললে উনার কি লাভ? হ্যাঁ, সেটা লাভ কি না লস জানি না। আমি প্রথম থেকে বলি, তিনি যখন মানে শপথ নেন, উপদেষ্টা পরিষদ শপথ নেন, আমরা আশা করেছিলাম উনি রাজনৈতিক দলগুলোকে ডেকে, সবগুলো রাজনৈতিক দলকে ডেকে দাওয়াত দিয়ে বলবেন যে আমার কোনো পার্টি নেই, দেশের একটা ক্লান্তিকালে আপনারা আমাকে দায়িত্ব দিয়েছেন, দেশবাসী ছাত্র জনতা আমাকে দায়িত্ব দিয়েছে, আমি এটা এর উত্তরণ ঘটাতে চাই, আপনাদের সবার আন্তরিক সহযোগিতা লাগবে। কিন্তু উনি এবং ওনার পরিষদ, ওনার উপদেষ্টা পরিষদের বডি ল্যাঙ্গুয়েজ এবং মানে ল্যাঙ্গুয়েজ দেখা গেল যে বিএনপি কোনো একটা ব্যাপারই না, পান্তাবাদ, মানে বিএনপিকে সাইড করার মতো একটা আচরণ আমরা লক্ষ্য করেছি একদম শপথের দিন থেকে। এরপরে একাধিকবার বিএনপি কিন্তু কথা বলতে চেয়েছে, তাও দীর্ঘ সময় নিয়ে সময় দিয়েছে। বিএনপি যে লিখিত কাগজ দিয়েছে প্রথমবার বৈঠকে, সেখানে আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রস্তাব আনা হয়েছে, সেটা নিয়ে সরকার কোনো আলোচনা করে নাই, আলোচনায় নেই, আমলে নেই নাই। পরে কি দাঁড়ালো? যমুনার সামনে বিক্ষোভ করতে হইল, আর শাহবাগে বিক্ষোভ করতে হলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য। তো বিএনপি তো বিক্ষোভের প্রয়োজন নাই, বিএনপি তো লিখিত আকারে ওনাকে জানিয়েছে। কিন্তু অদ্ভুত ভাই, আপনারা এই যে সবশেষ যে বৈঠকে গেলেন পরশুদিন, তখনও আপনারা যে 3 জন উপদেষ্টার পদত্যাগ চান, সেরকম একজন উপদেষ্টা আসিফ মাহমুদ,
তিনি প্রফেসর ইউনূসের সঙ্গে ছিলেন, ফলে সেটি কি প্রফেসর ইউনূসের একটা বার্তা বিএনপির জন্য যে না, এদের পদত্যাগ তিনি চান না? এবং তার সঙ্গে বিশেষ করে আমরা সালাউদ্দিন সাহেবের যে হাস্যোজ্জ্বল ছবি দেখলাম, সেটা দেখে মনে হয় আপনাদেরকে যমুনার ভেতরে একরকম আচরণ আর বাইরে এসে পাবলিক ডোমেইনে আর এক রকম আচরণ করছে। একটা কার্টেসি ভদ্রতা তো আছেই, সেখানে আনুষ্ঠানিক একটা সবার আলোচনা সেখানে ডাকা হয়েছে কখন? যখন একটা ক্রাইসিস সৃষ্টি হয়েছে, যেই মুহূর্তে প্রধান উপদেষ্টাকে পদত্যাগের কথা বলতে হয়েছে, একজন দায়িত্বশীল জায়গা থেকে বসে পদত্যাগের কথা নিজ থেকে কখন বলতে হয়, আর তখনই সেই ক্রাইসিস থেকে উত্তরণের জন্য বিএনপিকে স্মরণ করেছে। অতএব সেখানে বিএনপির সৌজন্যতার কোনো শেষ ছিল না। আপনি একটু আগে নিজে বলেছেন 5-7 দিন ধরে ওনার অ্যাপয়েন্টমেন্ট চাচ্ছে বিএনপির মতো একটা দল। আওয়ামী লীগকে বাদ দিলে এরপরে বিএনপির মতো বড় দল তো নেই বাংলাদেশে। তো সে অবস্থায় বিএনপিকে এইভাবে অবজ্ঞা করা এর আগেও করেছে, পরেও করেছে, কিন্তু যখনই ক্রাইসিসে পড়েছে, পদত্যাগের মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তখন তিনি বিএনপি সহ সবাইকে ডেকেছেন। জি, আমি একটু তাসিন রিয়াজ আপনার কাছে যাই। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, তাসিন, টানাপোড়েনটা আসলে কেটে গেল কিনা এবং এই টানাপোড়েনের ইস্যুটা কি ছিল? মানে বিএনপির সঙ্গে আপনাদেরই বা এই বিরোধটা কিভাবে হলো, কেন হলো? আচ্ছা, ধন্যবাদ যারা যমুনা টিভির মাধ্যমে আমাকে দেখছেন। এবং ওয়াদুদ ভূঁইয়া ভাই, আমি যথেষ্ট সম্মান করি ওনাকে। উনি আমাকে চেনেন না হয়তো, বাট আমি ওনাকে অনেক দিন ধরে চিনি। আর আমার সাথে আরও একজন খুবই শ্রদ্ধার আবুল শহীদ ভাই আছেন। আমি দেখুন, মানে যে প্রশ্নটি করেছেন যে আসলে টানাপোড়েন কি আসলে শেষ হলো কিনা, মানে এখন আমরা এভাবেই এটাকে দেখতে চাই। সালাউদ্দিন ভাই এবং আসিফ, উপদেষ্টা আসিফের যে হাস্যোজ্জ্বল ছবিটা আমরা দেখেছি, এবং প্রধান উপদেষ্টার সাথে সকল রাজনৈতিক দলের যে সহ অবস্থান আমরা দেখেছি, সেখানে তো আসলে আমরা এটা এখন আপাতত আমরা এটা ধারণা করতেই পারি যে বৃহত্তর যে গণতান্ত্রিক কালচার, যে সুন্দর কালচারটা ভাই বলছিলেন, এটা আমি আসলে অনেক বেশি সাধুবাদ জানাই। খুব চমৎকার একটা কথা শব্দ উচ্চারণ করেছেন, যে দেখেন আসলে তো আমাদের অভ্যন্তরীণ আন্তরিকতার জায়গা তো আসলে কোনো জায়গায় কমতি নাই, সবাই তো সুন্দর বাংলাদেশটাই চায়। কাজেই ওই জায়গাটাতে আমার কাছেও মনে হয়েছে যে না, এখন আপাতত আসলে একটা স্বস্তির জায়গা আমরা মনে হয় যে রাজনীতির অঙ্গনে আমরা দেখছি। এখন আপনি যে প্রশ্নটা করেছেন ওইটা আসলে খুব মানে জটিল প্রশ্ন, যে আসলে সংকটটা তৈরি হলো কীভাবে। আমি একটা ছোট্ট বিষয় কোট করি মিশু ভাই, আপনার অনুমতিক্রমে। আজকে আলোচনার পর প্রথম আলোতেই সংবাদটি আপনি দেখবেন, সেখানে মাহমুদুর রহমান মান্না ভাই, আপনি জানেন তার সংগ্রাম, তার স্যাক্রিফাইসের মানে কথা, লম্বা সময়ের ইতিহাস আছে, তার রাজনীতির সাথে সম্পৃক্ততা আছে। তিনি একটা কথা বলেছেন, সেটা আবার প্রধান উপদেষ্টাকে কোট করেছেন আর কি। তিনি আজকে প্রধান উপদেষ্টা যখন মিটিংয়ে ছিলেন, প্রধান উপদেষ্টা তাকে বলেছেন যে আমরা অনেক বড় সংকটের মধ্যে আছি। এই সংকট, এটা মানে মাহমুদুর রহমান মান্নার কথা, এই সংকট বলতে তিনি ভারতীয় আধিপত্যবাদের কথা বুঝিয়েছেন। এবং তিনি এই কথার এডিশনালি আরও কিছু পয়েন্টে বলেছেন যে তারা, দ্যাট মিনস ভারত, তারা কোনো ক্রমেই বাংলাদেশে যে গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়েছে, যে গণতান্ত্রিক সহাবস্থান তৈরি হয়েছে, যে গণতান্ত্রিক আন্তরিকতার যে চর্চা শুরু হয়েছে, আপনি দেখবেন পলিটিক্যাল ডিবেট আছে কিন্তু সংঘর্ষ কিন্তু নাই। বিএনপি কিন্তু কোথাও গিয়ে মানে এনসিপির জনসভা ভণ্ডুল করে দিচ্ছে না, অথবা অন্য কোনো দল গিয়ে আগে যেই জিনিসটা আমরা দেখেছি যে পুলিশি তৎপরতা, রাষ্ট্রের অন্যান্য যে মানে অনুষঙ্গ, অন্যান্য যে যন্ত্রগুলো, সেগুলোকে কোনো একটা দলের বিরুদ্ধে ব্যবহার করা, যেই প্র্যাকটিসটা আমরা এত বছর যাবৎ দেখেছি, 16 বছর যাবৎ দেখেছি, সেটি থেকে যে আমরা উত্তরিত হয়ে সুন্দর একটা কালচারের মধ্যে দিয়ে যাচ্ছি, সুন্দর একটা প্র্যাকটিস আমরা অভ্যন্তরে যে চর্চা করছি, সেটাকে মূলত প্রধান উপদেষ্টা এটিই বুঝিয়েছেন। এটা মান্না ভাইয়ের কোর্ট থেকে বলছি। এই পরিবর্তনকে ভারত কোনোভাবে এটাকে আসলে পজিটিভলি দেখছে না। তার মানে বিএনপি যা যা করছে বা অন্যরা যা করছে সেটা ভারতের প্ররোচনায়। আমি সেটা বলছি না, এটা মান্না ভাইয়ের কোর্ট। আমি একটু আগাই আর কি, আমি একটু আমার মৌলিক কথাটা আমি বলবো। কাজেই দেখেন, সংকটটা আসলে আমরা প্রধান উপদেষ্টার কথায় আমরা যেটা বুঝতে পারছি, বা আদার্সদের কথায় আমরা যেটা বুঝতে পারছি, এখানে সংকটটা আমরা বাহ্যিকভাবে যেটা দেখছি যে পলিটিক্যাল মানে সেপারেশন, ডিফারেন্সিয়েশন বা আদার্স ইস্যুগুলো, আমাদের কাছে আসলে প্রধান উপদেষ্টার আজকের এই মন্তব্য সত্যি তিনি যদি এটা করে থাকেন তাহলে সংকটটা আরও গভীরে। এখন আমি জানি না যে প্রধান উপদেষ্টা কি যে রিসেন্ট চলমান ঘটনাকে কেন্দ্র করে এই মন্তব্যটা করেছেন কিনা। আমার কাছে মনে হয়েছে যে মানে বিগত 3-4 দিন ইশরাক ভাইয়ের যে আন্দোলনটা, এই আন্দোলনের পর থেকে 3 জন উপদেষ্টার পদত্যাগ, তারপর হচ্ছে হুট করে হচ্ছে লম্বা সময় ধরে আপনি দেখেছেন যমুনাকে স্টাক করে রাখা হয়েছে,
এখানে রাজনৈতিকভাবে বিএনপি করেছে। এগুলো ইস্যুটা শিখেছে কার কাছ থেকে? হ্যাঁ, আমি জানি আপনি প্রাসঙ্গিকভাবে এই প্রশ্নটি করবেন। দেখুন, এখানে রাজনৈতিকভাবে আমরা যদি দেখি যে যমুনা আমি কাউকে ডিফেন্ড করছি না, যমুনাতে যেই গিয়েছে, যেভাবেই গিয়েছে, এই কাজটা সঠিক হয়নি। সেটা যেই করতে পারে, সেটা এনিওয়ান যেই গিয়েছে এটা সঠিক হয়নি। তবে একটা ব্যাপার আমাদেরকে বুঝতে হবে যে কে কোন দাবি নিয়ে গিয়েছে, দাবির ম্যারিটটা কি, দাবির ভ্যালিডেশনটা কি, দাবির ওয়েটটা কি, এটা আপনাকে বুঝতে হবে। যেই দাবির বিপরীতে হাসনাত যমুনার সামনে গিয়েছিলেন, সেটার বিপরীতে কি হয়েছে আপনারা দেখেছেন। সে দাবির বিপরীতে বিএনপিরও তো কমেন্ট ছিল যে আমাদের কোনো দ্বিমত নেই, যদি আওয়ামীকে নিষিদ্ধ করা করতে পারে। আর ইশরাক ভাইয়ের যে দাবিটা ছিল, সেটা মূলত সিটি কর্পোরেশন, আপনি জানেন যে এটা নিয়ে লম্বা আলোচনা আছে। আমি আপনাকে ছোট্ট করে আরেকটা প্রশ্ন একটু করি, আপনি যদি একটু সংক্ষেপে এটার উত্তর দেন। ধরেন সালাউদ্দিন সাহেবের মতো মানুষ, যিনি গুম হয়ে দীর্ঘদিন তাকে খুঁজে পাওয়া যায়নি, তাকে এখন আপনারা ভারতের এজেন্ট বানাচ্ছেন, রয়ের এজেন্ট বলা হচ্ছে, এবং প্রধান উপদেষ্টার যে বক্তব্য আপনি শ্রদ্ধেয় মাহমুদুর রহমান মান্নার নামে কোট করলেন, সেটার অর্থ হচ্ছে এখানে যাওয়া যায়। তার মানে বিএনপি কি তা মানে ইন্ডিয়াকে আসলে শিখিয়ে দিচ্ছে প্রফেসর ইউনূসকে যে ডিসেম্বরে নির্বাচন দেওয়া যাবে না, অথবা বিএনপিকে শেখাচ্ছে যে মানে ডিসেম্বরের ভিতরে নির্বাচন দিতে হবে? ভাই, আমি মানে আপনার এই প্রশ্নটার উত্তরটা আমি ইতিমধ্যে দিয়েছি। আমি কিন্তু বলেছি এটা একটা পারসেপশন। দেখেন, মান্না ভাই আজকের বৈঠকের পরে সেটা বলেছেন, আমি কোট করেছি মান্না ভাইকে। এখন আমি এটাও বলেছি যে এটা আসলে কোন প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টা এই কমেন্টটা করেছেন উনি ভালো জানবেন। তবে গতকালকে যে বৈঠকটা আমরা দেখেছি, যে হাস্যোজ্জ্বল মানে অবস্থা আমরা দেখেছি, এবং আজকের কিছু মন্তব্য আপনি দেখেন, আজকে ইতিমধ্যেই প্রেস সচিব তিনি আজকে ব্রিফ করেছেন, তিনি বলেছেন যে 30 জুনের পর একটা দিনও ডক্টর মোহাম্মদ ইউনূস থাকতে চান না। এবং আরেকটা মন্তব্য যেটা ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে আজকে এসেছে, যেটা আবার প্রেস সচিব ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরাসরি কোট করেছেন, সেখানে তিনি বলেছেন যে দ্যাট মিনস ডক্টর মোহাম্মদ ইউনূস যতদিন আছে ততদিন এই দেশের কোনো অনিষ্ট তিনি হতে দিবেন না, বরং হবে না। এবং তার পাশাপাশি সকলের যে দাবি দাওয়াগুলো, যেগুলো যেসবভাবে যেসব অ্যাঙ্গেলে এসেছিল, সেগুলো হচ্ছে, আমি দেখেন, আমি একটা ব্যাপার আপনাকে বলি, আমি একটা জিনিস হচ্ছে, মানে আপনি যে জায়গাটাতে আপনি মানে প্রশ্নটা যেটা করেছেন, সেটা হচ্ছে যে এটা কি আসলে বিএনপি করছে কিনা, আমরা এভাবে করে দেখতে চাই না। সালাউদ্দিন ভাইয়ের যে স্যাক্রিফাইস, বিগত সময়ের স্যাক্রিফাইস, ভাই এখন আপনি পাবলিক মানে ডোমেনে কি ধরনের কমেন্ট আসছে যাচ্ছে, সেটাকে তো আমি ওন করছি না, এনসিপি কি এটাকে ওন করেছে। এখন আমি এনসিপিকে রিপ্রেজেন্ট করছি এখানে, আমি যখন বলছি এটাকে এনসিপি ওন করছে না, তার মানে তো এনসিপি ওন করছে না। আমি তো একটু বলে নেই মাহফুজ ভাই, আরেকটা ব্যাপার আমি আপনাকে বলি, এই যে আপনি আমাদের উপর যেটাকে দিলেন, আপনি এনসিপি কি এই বক্তব্যকে এন্ডোর্স করেছে তাদের অফিসিয়াল কোনো স্টেটমেন্টের মাধ্যমে? করেনি তো। আপনি কি কোনো বক্তাকে, এনসিপির ব্যানারের সামনে দাঁড়ানো কোনো বক্তাকে কোনো অফিসিয়াল জায়গায়, কোনো প্রোগ্রামে, কোনো টক শোতে, কোনো অবস্থাতে এই কথা বলতে শুনেছেন? শুনেননি। কাজেই দেখেন, কিন্তু আমি তো এনসিপির ধরেন, আপনি যদি এই উদাহরণ দেন, ধরেন প্রফেসর ইউনূসকে 5 বছর চাই, এই বক্তব্য প্রথম যিনি দিয়েছিলেন তিনি এনসিপির একজন নেতা। না, তিনি কিভাবে দিয়েছিলেন? এখন বলবেন ব্যক্তিগত। এখানে একটা গুরুত্বপূর্ণ শব্দ ছিল। না মাহফুজ ভাই, আপনি সার্জিসের স্ট্যাটাসে বলতেছেন, সার্জিসের উনি একটা আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন এবং উনি বলেছেন গণতান্ত্রিক পদ্ধতিতে। আপনি একটু পড়েন স্ট্যাটাসটা, ওখানে একটা খুব শব্দের মানে খুবই চমৎকার একটা শব্দ উচ্চারণ ছিল। কাজেই দেখেন, এখনই তো গণতন্ত্র আছে, এই সরকারও তো এক ধরনের গণতান্ত্রিক সরকার, যেহেতু সেই গণতন্ত্র তিনি এটা বুঝায় নাই, তিনি সংসদীয় নির্বাচন পদ্ধতির মধ্য দিয়ে। এক্স্যাক্টলি ইট ইজ, এটা তার আকাঙ্ক্ষা ছিল। এই ব্যাখ্যাটা সার্জিস দিয়েছেন কিন্তু না, ওল্ডেস্ট সেই ব্যাখ্যা আমি পড়েছি। সেটা ব্যাখ্যাটা দিয়েছেন। আপনাকে একটু থামাই, আমি একটু আবু আলম শহীদ ভাই আপনার কাছে যাই। আমরা তো দেশের রাজনীতির ভিতর দিয়ে কথা বলছিলাম, একটু আগে একটা রিপোর্ট পড়ছিলাম যে বাংলাদেশ সহ একাধিক দেশে সামরিক উপস্থিতি বিবেচনা করছে চীন। এটা যুক্তরাষ্ট্রের ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির আজকের প্রকাশিত প্রতিবেদন, এবং তারা সেখানে বাংলাদেশ, পাকিস্তান এবং মিয়ানমারে চীনের সামরিক উপস্থিতির এক ধরনের শঙ্কা প্রকাশ করছে চীন। এর পেছনে তারা নানান ধরনের ব্যাখ্যা দিয়েছে। ফলে আমাদের সঙ্গে মিয়ানমারের যে যোগাযোগ করিডোর নিয়ে অথবা প্যাসেজ নিয়ে বা হিউম্যানিটেরিয়ান চ্যানেল বলে জানিয়ে আলোচনা, তার সঙ্গে এর সঙ্গে বন্দর ব্যবস্থাপনা এবং তার সঙ্গে চীনের উপস্থিতি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটা পরাশক্তির সংখ্যায় বাংলাদেশের নাম আসা কোনো বার্তা দেয় কিনা, বা এটা ভয়েরও কারণ কিনা? খানিকটা ভয়ের কারণ না, বাট এটা আমাদের চিন্তা করতে হবে, গভীরভাবে বিবেচনা করতে হবে। এখানে সব রিপোর্ট একেবারে কারেক্ট এটা তো বলা যাবে না, বাট রিপোর্টের পেছনে নিশ্চয়ই অনেক কারণ আছে, সেগুলো খুঁজে দেখতে হবে।
আমাদের সাথে চীনের যে সম্পর্ক, এটা অতীত সরকারের সময় চীনের সাথে একটা সম্পর্ক গড়ে তোলার চেষ্টা হচ্ছিল, তিস্তা ব্যারেজ নিয়ে আলাপ আলোচনা হচ্ছিল, আমাদের যে ডিপ সি পোর্ট সেটা নিয়েও একসময় আলোচনা হচ্ছিল, আমরা চীনের কাছ থেকে সাবমেরিন একটা কিনেছি, সেটা চলে না সেটা নিয়ে আলোচনা হতে পারে, বাট করেছি আমরা। সো এই অঞ্চলে চীনের যে প্রভাব, আর মিয়ানমার তো চীনের সাথে মোটামুটি খুবই কানেক্টেড, মিয়ানমারের ব্যবসা বাণিজ্য অর্থনীতি, মিয়ানমারের রাজনীতি, এটা চীনের সাথে, ইভেন আরাকান আর্মি প্রথম দিকে চীনের সাথে কানেক্টেড না হলে এখন কানেক্টেড। তো সব মিলিয়ে চীনের যে উপস্থিতি এই ভূমণ্ডলে বা ভূ এলাকায়, সেটা আমেরিকার জন্য একটা চিন্তার কারণ হতে পারে, এটা ইন্ডিয়ার জন্য একটা চিন্তার কারণ, এমনকি রাশিয়ার জন্য একটা চিন্তার কারণ হতে পারে। কেন এসব দেশ তো কম্পিট করছে, তো এই কম্পিটিশনের কারণে নানানভাবে তারা এটাকে দেখতে পারে, চিন্তার কারণ আছে। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন আলম ভাই, আমাদের সরকার প্রধানের সবশেষ চীন সফরে যে একটা আলোচনা হয়েছে, সেখানে আমরা বলেছি, আগে আমরা বলতাম যে আমরা এক চীন নীতিতে বিশ্বাস করি, কিন্তু এবার আমরা স্পষ্ট করে বলছি আমরা তাইওয়ানের স্বাধীনতায় বিশ্বাস করি না। সেটা আমাদের পশ্চিমা বন্ধুদেরকে কোনো নেতিবাচক বার্তা দিল কিনা আমাদের সম্পর্কে? না, দিতে পারে। আমাদের মতামত মন্তব্য, আমাদের ডিপ্লোমেসিতে তো অনেক বার্তারই নানা রকম ব্যাখ্যা হয়। ওটার চেয়ে বড় বার্তা তো ছিল যখন উনি ফ্রান্স থেকে আসছেন, প্যারিসে যে ইন্টারভিউ দিলেন সেভেন সিস্টারের ব্যাপারে, বা পরেও চীনে যে সেভেন সিস্টারের বিষয়ে বললেন, ল্যান্ডলক। হ্যাঁ, তাহলে আজকে তো মোদি সাহেবও সেভেন সিস্টারের ব্যাপারে একটা মন্তব্য করেছে যে ওটা ভারতের একটা খুবই গুরুত্বপূর্ণ এলাকা, অর্থনৈতিক জোন। তো সো এই বার্তাগুলো ডিপ্লোম্যাটিক্যালি, ইউনূস সাহেব খুব ক্যান্ডিড মানুষ, এই বার্তাগুলো ডিপ্লোম্যাটিক্যালি দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যে উনি এখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছেন, উনি এখন গ্রামীণ ব্যাংকের বা ওই এরকম একটা নাগরিক হিসেবে কাজ করছেন না। যেটা এখন আলোচনা হলো মান্না ভাই রেফারেন্সে, আলোচনা করছি আমরা একটা টানাপোড়েন নিয়ে, একটা সমস্যা নিয়ে, বা কিছু একটা সমস্যা হয়েছে বা কিছু কারণে আমাদের আলোচনা, যেটা আপনি বলছিলেন যে রাজনীতিবিদদের আগে আলোচনা ডাকা হয় না, যখনই একটা ক্রাইসিস হয় তখন ডাকা হয়, সেটাও একটা মানে ঠিক হচ্ছে না। কারণ আপনি যদি গণতান্ত্রিক পদ্ধতিতে যেতে চান তাহলে আলোচনা করতে হবে। টানাপোড়েন শেষ হয়, ছবি দেখে টানাপোড়েন শেষ হয় এটা মনে করার কোনো কারণ নেই। হি ইজ এ ইয়াং পারসন, হাসতে হাসতে ছবি দেখার পরে, এরকম অনেক ছবি আমি দেখছি, হাসতে হাসতে ছবি দেখে একসাথে ক্যারাম বোর্ড খেলে, তারপরে রাত্রেবেলা খুন করে ফেলে। কিন্তু আপনি যদি গতকালকে 3টা বৈঠকের ছবি দেখেন, আই মিন বৈঠক উইথ বিএনপি, বৈঠক উইথ জামাত এবং বৈঠক উইথ এনসিপি, 3টা ছবিতে কিন্তু ছবি যে কথা বলে আমরা বলি, সেখানে কিন্তু পরের দুটো ছবিতে প্রফেসর ইউনূস এবং অন্যরা যতটা হাস্যোজ্জ্বল, বিএনপির সঙ্গে বৈঠকে কিন্তু সেটি আবার নাই। না, সেটাই বলছি যে সব ছবি দেখেই কোনো মন্তব্য করা যাবে না। এই যে ডক্টর ইউনূস সাহেব আজকের আলোচনা, মান্না সাহেব যেটা রেফারেন্স করেছেন, যে আমরা একটা অভ্যন্তরীণ বিষয় নিয়ে কিন্তু কথা বলতে যাচ্ছি, মানে আমাদের এখন প্রবলেমটা কি, এনসিপি, বিএনপি, করিডোর বা চ্যানেল, যেটাই নাম দেন, বন্দর, নানান সমস্যা নিয়ে আমরা একটা আলোচনা করছি, এবং আলোচনা হচ্ছে ইশরাক, কয়েকটা মেজর ইস্যুতে, এগুলো তো আমাদের অভ্যন্তরীণ বিষয়। সেখানে স্টার্টিং যদি হয় যে আমাদের দেশে যে পরিবর্তনটা হয়েছে বা আমরা যে গণতান্ত্রিক ইয়েতে যাচ্ছি, সেটা পাশের দেশ পছন্দ করছে না, নো, এই স্টার্টিং হতে পারে না। সেই কারণে যে নানান আলোচনা কিন্তু চলে আসবে। এখানে পাশের দেশকে আপনি টানবেন কেন, কী কারণে? টানার তো কোনো কারণ নেই। সেই জন্য বললাম ডক্টর ইউনূস খুবই ক্যান্ডিড মানুষ, উনি এর আগে সেভেন সিস্টার সম্পর্কে কথা বলেছেন, উনি বন্দর নিয়ে যে বক্তব্য রেখেছেন, মেবি বন্দরটা আমাদের প্রাইভেট ম্যানেজমেন্টে দেওয়াটা খুব জরুরি, মেবি এখন এটা নিয়ে আলোচনা হতে পারে। আমাদের তো আরও একটা গভীর সমুদ্র বন্দর হচ্ছে, সেটা তো বড় বন্দর, মাতারবাড়ি বড় বন্দর, তখন চট্টগ্রামে কি ট্রাফিক থাকবে আমরা তো জানি না, ট্রাফিকের 70% কমে যাবে, আই এম শিওর। কারণ তখন ডিপসি থেকে তো আর জাহাজ সোজা মাতারবাড়িতে যাবে, ওখানে অবশ্য কয়লা এবং অন্যান্য জিনিসের ব্যাপার আছে ওটার জায়গাটা। কিন্তু আপনি যখন বন্দর নিয়ে যখন উনি কথাটা বললেন, তখন কিন্তু ক্যান্ডিডলি অনেক কথা বলেছেন, কেউ কেউ বিরোধিতা করবে, এসব দেখা যাবে না। সিদ্ধান্ত হয়নি, উপদেষ্টা পরিষদকে এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে, বা এটা কি আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে আলোচনা করা হয়েছে? এটা তো এনসিপিও সম্ভবত বন্দর বিষয়ে বা করিডোর বিষয়ে বা চ্যানেল বিষয়ে কথা বলছে না, যে এটা কি। তো এই যে উনি ক্যান্ডিডলি অনেক কথাবার্তা বলে ফেলেন, সেটা নিয়ে কিন্তু টানাপোড়েন হয়। আর এই যে টানাপোড়েন শেষ হবে কীভাবে? টানাপোড়েনের জায়গাটা একটা জায়গা, ইশরাক অত বড় ইম্পর্টেন্ট ইস্যু আমি এখনও মনে করছি না, ওটা একটা সমাধান হয়তো খুঁজে বের করা যাবে। বাট এই যে 30শে জুনের একদিনও পরে থাকবো না, আর ডিসেম্বরের মধ্যে নির্বাচন, সেনাপ্রধানও বলছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন। সো 6 মাসের এই গ্যাপটা আপনি কীভাবে করবেন, এটা তো কথা বলতে হবে। এবং আপনি এই যে 6 মাস, জুন তো বাংলাদেশের জন্য কোনো নির্বাচনের সিজনই হতে পারে না।
আপনি জানুয়ারি থেকে চিন্তা করেন, আপনি ফেব্রুয়ারি মাসে রমজান, ঈদ, এরপরে কোরবানি ঈদ, এরপরে এসএসসি পরীক্ষা, এইচএসসি পরীক্ষা, ওই সময় তো ওই 4 মাসে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, এই 4 মাসে কোনো নির্বাচনই হবে না। জুন মাসে ফ্লাশ ফ্লাড হবে, বর্ষা হবে। জুন মাসে নির্বাচন হয়নি এরকম না, বাট বাংলাদেশের, পাকিস্তানের এই 75 বছরের ইতিহাসে জুন মাসে একটাই নির্বাচন হয়েছে, সেটা হচ্ছে 15ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে 12ই জুনে যে নির্বাচন, ওটা নেসেসিটি ছিল, তাই না? তো সুতরাং আপনি জুন, বারবার জুন, জুনে কি হয়েছে আমাদের, মানে জুনকে কেন আমরা এত স্ট্রংলি ডিফেন্ড করছি? জুনের পরে আমি একদিনও যাব না। অ্যান্ড অনেক আলোচনা আছে, উনি নাকি বলছেন আমি লিখেই দিব ইয়াতে, স্ট্যাম্পে। অনেক শিশুতোষ কথাবার্তা শুনি আর কি, সত্যি স্ট্যাম্পে লিখে দিবে প্রধান উপদেষ্টা যে আমি জুনের পরে একদিনও থাকবো না। এটা স্ট্যাম্পে লেখার কারণ কি? কেন লিখতে হবে? কে স্ট্যাম্পে লিখবে? কে উনার কাছে স্ট্যাম্প চেয়েছে? কে উনার পদত্যাগ চেয়েছে? যে হঠাৎ করে একটা পদত্যাগের কথা আসলো, এবং পদত্যাগের কথা তো উনার অফিস থেকে বলা হয়নি, এটা এনসিপির পক্ষ থেকে বলা হচ্ছে যে উনারা শুনে ওখানে গেছেন। জি আলম ভাই, কিন্তু মূল বিরোধটা আসলে কোথায়? সবাই বলছে কাজ হতে 3টা: বিচার, সংস্কার, নির্বাচন। এনসিপি, বিএনপি, জামাত, বাম দলগুলো সবাই সেটা চাই। তাহলে মূল বিরোধটা কোথায় সেটা একটু বুঝতে চাই। এবং এখন কি মনে হচ্ছে যে 3 উপদেষ্টা এবং 3 উপদেষ্টা পদত্যাগ দিয়ে পাল্টাপাল্টি চাওয়া হয়েছিল, সে আলোচনাটা তো এখন তো আর বোধহয় সম্ভবত জীবিত নাই, নাকি বিএনপি সে আলোচনাটাকে এখনো জিয়ে রাখলো? সেই প্রসঙ্গে কথা বলবো, তার আগে দর্শক ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরছে একটু পরে। দর্শক, আরেকবার স্বাগত। 24 ঘন্টা আমরা কথা বলছি সমসাময়িক রাজনীতি নিয়ে। আবু আলম শহীদ খান বাংলাদেশ সরকারের সাবেক সচিব আছেন আমাদের সঙ্গে। আলম ভাই, আপনার কাছে প্রশ্ন ছিল বিরোধটা আসলে কোথায়? বিরোধটা, আপনি একটা 6 মাসের গ্যাপের কথা বলছিলেন, আর বিএনপি, এনসিপি কিংবা জামাত ইসলাম সবাই তো 3টা জিনিস চাই। তারা সংস্কারও চাই, নির্বাচনও চাই, আবার বিচার প্রক্রিয়াও চাই। 3টা হতে তো কোনো অসুবিধা নেই, এর মধ্যে ঝামেলা তো নেই। প্রথম হচ্ছে যে আপনি কিভাবে সাজাবেন আর কি বিচার। এখন বিচারের কথা যদি বলি, বিচারের ব্যাপারে বলা হচ্ছিল কি বিচার না হওয়া পর্যন্ত, শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না। সো বিচারটাকে আমরা তো ওরকম কোয়ালিফাই করে দিলাম। একটা বিচার, যে কোনো একটা মার্ডার কেস, এটা 5 বছর, 7 বছর, 10 বছর, 12 বছর লাগে, যে কোনো ফাঁসির যদি আদেশ দেন, আর আপনি শত শত মামলার বিচার করবেন। সো ইট উইল টেক টাইম। সুতরাং আপনি এইভাবে মন্তব্য করতে পারেন না যে বিচার না হওয়া পর্যন্ত। হ্যাঁ, বিচার শুরু করতে হবে, এবং বিচার তো শুরু হয়ে গেছে। সো ওই দাবি তো অলরেডি ফুলফিল্ড বলতে হবে, যে বিচার শুরু হয়ে গেছে, তদন্ত শেষ এবং এখন শুনানি হবে। সো বিচারের ব্যাপারটা আপনি ওইভাবে যদি দেখেন তখন একটা আলাদা জিনিস। আর যদি বলেন না বিচার শেষ, ওই সময় বলা হয়েছে ফাঁসিতে ঝুলাইতে হবে তারপরে নির্বাচন, তাই না? সো আপনি তো ওই কনফিউশনগুলো ক্রিয়েট করছেন, যারাই করছেন। এখন সংস্কার, সব সংস্কার তো আপনি একদিনে করতে পারবেন না, 6 মাসেও করতে পারবেন না। সংস্কার উনি বলছেন চলমান প্রক্রিয়া, এটা সারা পৃথিবী যতদিন থাকবে, মানব সভ্যতা যতদিন আছে, সংস্কার চলবে। তা আপনি কি কি প্রধান সংস্কার করলে কোন সংস্কার তো করতে যে সচিবালয়ে হইল না, এনবিআর এর নিয়ে ভালো না, আপনি তো কি তাহলে আপনি সংস্কার করতেছেন নাকি? এনবিআর 2 ভাগ করলে এটা তো কোনো সংস্কার না, এটা তো এখন প্রয়োজনও ছিল না। আপনি যে কর্মচারী বিধিবিধান করলেন, মানে একটা 24 দিনের মধ্যে চাকরি চলে যাবে একজনের যদি সে কোনো অপরাধ করে, মানে যেসব অপরাধ বলা হয়েছে, তো এটা 8 দিনের মধ্যে। এটা 1979 একটা অর্ডিন্যান্স ছিল, সেইটাতে যা যা ছিল সেটা এনে আপনি এখন এটার সাথে যুক্ত করলেন, একটা অর্ডিন্যান্স জারি করে ফেললেন। সচিবালয় আজকে আন্দোলন হয়েছে, এটা কোনো সংস্কারের বিষয় ছিল না। বরঞ্চ আপনি আরও কিছু ভালো কাজ করতে পারতেন, যেটা সংস্কার বলে আমি মনে করি না। আপনি ডিজিটাল সিকিউরিটি আইন বাতিল করতে পারতেন, আপনি স্পেশাল পাওয়ার অ্যাক্ট বাতিল করতে পারতেন, আপনি 54 ধারার ব্যাপারে সুনির্দিষ্ট, মানে হাইকোর্ট বলার পরে তো পুলিশ এটা মানে না, তো 54 ধারার ব্যাপারে আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সুনির্দিষ্ট করে আপনি কোনো নির্দেশনামা জারি করতে পারতেন। আপনি মামলা মোকদ্দমার ব্যাপারে একটা নির্দেশনামা, কথাবার্তা হয়েছে না, কী হলো? মামলা চলতেছে, আপনি মবের ব্যাপারে বলছেন না এটাই শেষ, স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে যে আর কোনো মব অ্যালাউ করা হবে না, তারপরেও তো তারপরে মব আছে না, মব কাজ করতেছে তো, বিভিন্ন ধরনের মব, যখন তখন মব সৃষ্টি করা হচ্ছে। তা আপনি যেগুলো আপনার দায়িত্ব, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, আপনার কর্মসংস্থান সৃষ্টি, ইম্পর্টেন্ট কাজ, সব কিছু করতে পারবেন না। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, এইসব তো আপনি করতেই পারেন, রেগুলার কাজগুলোই তো আপনি ঠিকমতো করতেছেন। তার মধ্যে মাঝখানে এমন ছোটো ছোটো কাজ করতেছেন, এমন কথা বলতেছেন যেটা নিয়ে কনফিউশন ক্রিয়েট হচ্ছে। এখন আপনি বিচার, সংস্কার, নির্বাচন, আপনি এটাকে বলেন নির্বাচন, বিচার, সংস্কার, এটা বলেন না, তাহলে তো অনেক ঝামেলা মুটবে। আপনার যে প্রায়োরিটি ফিক্স করতেছেন ওইখানে তো কিউ আছে, যে বিচার এটা বললাম, সংস্কার অল্প কিছু সংস্কার, এই কথাটা কতদিন ধরে শুনছি আমরা। 30 জনের মধ্যে, মানে তো আলম ভাই 30, মানে আপনি যেটা বললেন যে একটা সৃজন, পরীক্ষা, রমজান, এগুলো তো নিশ্চয়ই সরকার প্রধান
অজানা না, তাহলে তো এই নির্বাচন জানুয়ারির মধ্য জানুয়ারির মধ্যে করতে হবে। এটাই জামাত ইসলাম একবার বলছিল এটা, এবং ওই 30শে ডিসেম্বর বা রমজানের আগে করে ফেললে হয়। এটা তাই করতে হবে আসলে বাংলাদেশ যদি আপনি নির্বাচন করতে চান। জুনের দিকে আপনি ঠেললে, মানে আপনি যদি ফেব্রুয়ারির পরে ঠেলেন তাহলে জুনে কোনো নির্বাচন হবে না, তাহলে আগামী ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখন উনি ব্ল্যাঙ্ক পেপারে লেখুক আর কোনো ওই যে কার্টিস পেপারে লেখুক বা কোনো একটা দিয়ে ওয়াদা করে দেখ, এগুলো তো কেউ চায় না। চায় যে দেশে একটা নির্বাচন হতে হবে, একটা ভালো নির্বাচন হতে হবে, এবং ভালো নির্বাচন করা সম্ভব, এবং আমাদের যা আছে তাই দিয়ে কিন্তু ভালো নির্বাচন করা সম্ভব। কারণ এরশাদ আমলে 8 বছর ধরে পুলিশ টুলিশ নিয়োগ হয়েছিল না, তো আপনি এরশাদ চলে যাওয়ার পর কি সব পুলিশ বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছিল? পাঠানো তো হয়নি, সব অফিসার কি বাড়িতে চলে গেছে? 91 সালে ভালো নির্বাচন হয়েছে। কেন হয়েছে? কারণ যে সরকার ক্ষমতায় আছে তাকে সুনির্দিষ্টভাবে বলতে হবে যে আমি একটা নির্বাচন চাই, ভালো নির্বাচন, গভর্নমেন্ট অফ দ্য ডে, তার সদিচ্ছা এবং তার কথা। যেমন ধরেন আমাদের ধানমন্ডি থানার ওসি যে 4 জনকে আটক করলো, সেখানে এনসিপি যে পরে ছাড়িয়ে আনলো সেটা অন্য আলোচনার বিষয়, কিন্তু ধানমন্ডি থানার ওসিতে এই কারেজটা দেখিয়েছে যে মবটাকে কন্ট্রোল করা সম্ভব। আমার মনে হয় যে আমাদের প্রত্যেক থানার ওসি যাকেই নিয়োগ করা হয়েছে তাকে যদি সুনির্দিষ্টভাবে বলা হয় যে তোমার এলাকায় মব হলে তোমাকে অ্যাকশনে যেতে হবে, আর তুমি অ্যাকশনে না গেলে তুমি চলে আসবা, তোমাকে নিয়ে আসা হবে, এই ধরনের আদেশ বা নির্দেশ বা পরিষ্কার বক্তব্য তো সরকার দেয় না। যার ফলে মব দেখেছি আর মব সহ্য করা হবে না, এইসব হোমিওপ্যাথিক বক্তব্য দিয়ে তো আর কিছু হবে না। তো সেখানে আমার সরকারকে নেতৃত্ব দেওয়ার কারণে এই যে আজকে বলে যে বিভিন্ন রাজনৈতিক দল এটা বলে, বিএনপিও এটা বলে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যদি উন্নতি না হয়, এনসিপি বলে, অন্য ছোট ছোট দলগুলো বলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যা, তাতে তো এরকম নির্বাচন করা সম্ভব না। দ্যাট গোজ ইন ফেভার অফ, মানে যারা নির্বাচন ডিলে করতে চায় তাদের। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করা সম্ভব, এবং এটা সরকারের পক্ষে সম্ভব, সরকার চাইলেই ঠিক করা সম্ভব। জি জি, অনেক অনেক ধন্যবাদ আবু আলম শহীদ খান আপনার মন্তব্যের জন্য। আমি তাসিন আপনার কাছে একটু আসতে চাই যে আপনারা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে যে দাবিগুলো জানালেন তার ভিতর অনেকগুলো নতুন দাবি ছিল, কিন্তু একটা দাবি নিয়ে আমি কথা বলতে চাই যে আপনারা বলছেন সব ধরনের স্থানীয় সরকার নির্বাচন সহ আওয়ামী লীগ সরকারের ওই মেয়াদের সব নির্বাচন বাতিল করতে হবে। এইটার সঙ্গে ইশরাককে ঢাকা দক্ষিণের মেয়র হওয়া ঠেকানো কি খুব জরুরি? আপনি এটা যদি এখন বলেন তাহলে চট্টগ্রামে যখন শাহাদত সাহেব শপথ নিলেন তখন কেন বললেন না? সেই কারণেই এই প্রশ্নটা করা। আচ্ছা, দেখেন আমি একটু আবুল শহীদ ভাই মানে ওনার কিছু ব্যাখ্যা আমি একটু বলি আর কি। উনি অনেকগুলো কথা বলেছেন। আজকে আরেকটা গুরুত্বপূর্ণ মন্তব্য প্রধান উপদেষ্টা করেছেন। তিনি বলেছেন যে সুষ্ঠু নির্বাচন মানে উনি যদি সংগঠিত করতে না পারেন, তার মানে উনি এইভাবে করে বলেছেন যে উনি আসলে এটা বার্ডেন ফিল করেন বা উনি একটু দায়বদ্ধ হবেন আর কি। এই জন্য মানে এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে হি ইজ অলসো অ্যাকাউন্টেবল, লাইবল একটা সুষ্ঠু নির্বাচন দেয়ার। দেখেন আরেকটা খুবই মানে হয় কি আমরা প্রধান উপদেষ্টা অ্যাকাউন্টেবল, এই কথাটা এনসিপির নেতাদের কেন বলতে? এটা বলার জন্য তো ওনার প্রেস সেক্রেটারি আছে, তার স্টাফরাই আছেন। আপনারা যখন বলেন তখন সেটা ভিন্ন বিতর্কের জন্ম দেয় না? ভিন্ন বিতর্কের জন্ম দেয় না মিশু ভাই, মানে আমরা বললে আসলেই ভিন্ন বিতর্কের জন্ম দেয় না। আপনি এই সরকারকে একটা ট্রেডিশনাল সরকার হিসেবে দেখবেন না, এটা দেখাটা ঠিক হবে না। এই সরকারের এই ইভেন্চুয়ালি এই কথাটা তো বিএনপিরও বলা উচিত, এই কথাটা জামাতেরও বলা উচিত, এই কথাটা সকল সংগঠনের বলা উচিত, সকল রাজনৈতিক দলের বলা উচিত। ভাই যেমনটা চরমোনাই পীর সাহেব তার আগের দিন বলেছিলেন যে উনি তো ভাই আসতে চান নাই। আপনার এই রাজনৈতিক যে সংকট তৈরি হয়েছিল আপনার দেশে 5 আগস্টের পর, সেই 5 আগস্টের পর আপনার প্রত্যেকটা রাজনৈতিক দল সিদ্ধান্ত নিয়েই তো তাকে ডেকে নিয়ে আসছেন, তাই না? তারা তো এটাকে লেজিটিমেট করেছেন, তারা এটাকে অ্যাকসেপ্ট করেছেন, তারা এটাতে আপনি তাৎক্ষণিক 5 আগস্টের পর ডক্টর ইউনূসের আলোচনা যখন এসেছে, আমি আপনাকে বলি আপনি এখন গুগল করেন, তাহলে মিশু ভাই এটা তো গণঅভ্যুত্থানের সরকার। এটা যদি কোনো ট্রেডিশনাল সরকার হইতো আমি এই সরকারকে ডিফেন্ড করতাম না। আমি এই সরকারকে এনসিপি হিসাবে ডিফেন্ড করি না, আমি এই সরকারকে গণঅভ্যুত্থানের একটা শক্তি হিসাবে ডিফেন্ড করি। এটা আমার জন্য দায়। আমি আমার ব্যাকগ্রাউন্ডে এনসিপি ব্যানার দরকার নাই, আমার ব্যাকগ্রাউন্ডে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার দরকার নাই, আমার ব্যাকগ্রাউন্ডে কোনো আন্দোলনের ব্যানার আমার দরকার নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার এই ক্যাবিনেট, যেই ক্যাবিনেটকে স্বতঃস্ফূর্তভাবে সকল রাজনৈতিক দল এই দেশের নির্বাচন সংস্কার এবং বিচার এটার জন্য ম্যান্ডেট দিয়েছিল, এই সরকারকে আমি যদি সাপোর্ট না করি আমি তো স্বার্থপরতার পরিচয় দিব। আমি সেটা করতে চাই না। আমি সরকারের যে উপদেষ্টারা পারফর্ম করতে পারছে না তাদেরকে সাপোর্ট করতে হবে। আমি এটা এই ব্যাখ্যাটা আমি দিচ্ছি মনোজ ভাই। এই যে মানে আপনি যে প্রশ্নগুলো করতেছেন, দেখেন আমরা এই যে আপনি বলেছেন যে ব্যর্থতাগুলো আছে, এই ব্যর্থতাগুলো আপনি কেন বলবেন না? আপনি কাউকে যদি, আচ্ছা
আপনি গণভুত্থান সরকার বলে সে সকল দায়ের ঊর্ধ্বে উঠে গেল? আপনি অন করার কথা বলছেন। অন করার কথা বলছি। একটা গণভুত্থানের সরকার বলে সে কি সকল দায়ের ঊর্ধ্বে উঠে গেল? তিনি কেন এখনো বিচার কার্যগুলো সম্পাদন করতে পারেন? সেই জব কি আমরা চাচ্ছি না? তিনি কেন এখন পর্যন্ত যারা আহত আছে তাদের কাছে এখন পর্যন্ত তাদের দোরগোড়ায় রাষ্ট্রীয় সেবা পৌঁছে দিতে পারে? এর জন্য তাকে জবাবদিহিতা করতে হবে না? অবশ্যই করতে হবে। যেই উপদেষ্টারা আছেন তারা যেহেতু এই গণভুত্থানের রক্তের উপর দাঁড়িয়ে এই উপদেষ্টা পরিষদ এসে তাদেরকে জবাব দিতে হবে। আমি আপনার প্রশ্নগুলো উত্তর দিচ্ছি। আমি আরেকটা ব্যাপার বলি, দেখেন নির্বাচন ডিলে করা, আপনি দেখেন আমরা কিন্তু জুন জুলাই নিয়ে আজকে আগস্ট মানে আলোচনা করছি, তাই না? কিন্তু এই যে বিগত যদি 3 থেকে 4 দিন আগের মন্তব্য ডক্টর ইউনূসের আপনি শুনেন, তিনি কিন্তু এই কথা বলেছেন নির্বাচন ডিসেম্বরেও হতে পারে, তবে জুন জুলাইয়ের বাইরে না। কাজেই দেখেন আপনি যেই নির্বাচনের ফ্রেমওয়ার্ক আপনি দেখেছেন, আমরা গতকালকে যে প্রেস ব্রিফিং করেছি, প্রেস ব্রিফিংয়ে আমরাও কিন্তু বলেছি যে আপনি নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ দেন। কাজেই দাবিটার মধ্যে এখন আর কোনো ফারাক নাই। আমরাও নির্বাচনের রোডম্যাপের জন্য আমরাও বলেছি যে আপনি দাবিটা দেন। আমরা কি একটাবারও বলছি যে জুন জুলাইয়ের পরে আমাদেরকে নির্বাচনে মানে জুন জুলাইয়ের পরে নির্বাচন নিয়ে যেতে হবে? আপনি কোথাও দেখাইতে পারবেন? কাজেই জুন জুলাই বা আদার যে ডেটগুলো ব্যাপারগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে, আমাদের কারো ডেট নিয়ে আমাদের কোনো দ্বিমত নেই। আমাদের কথা হচ্ছে যে আমরাও তো এই গভর্নমেন্ট থেকে একটা সুষ্ঠু নির্বাচন চাই। গণতন্ত্রের তো আফটার অল আপনি যদি গণতান্ত্রিক ভাবনার রিফ্লেকশন ঘটাইতে চান, এটা তো নির্বাচন তো অনলি ওয়ে। এখন আমরা সাথে সাথে আমরা তো এটা বলছি, আমাদের তো দাবি অযৌক্তিক দাবি না। আমরা যখন আইনসভা নির্বাচনের কথা বলি, আমরা পাশাপাশি আপনাদেরকে কি বলছি? আমরা বলছি যে আপনি গণপরিষদ করেন না। আপনার এত বড় গণভুত্থান হইছে, একদম সময় নেই। আপনি যদি একটু বলেন যে ইশরাককে কেন ঠেকানো জরুরি? দেখেন ইশরাককে ঠেকানো মৌলিক বিষয় না। তাহলে এখন হঠাৎ করে সব নির্বাচন বাতিল চাচ্ছেন কেন? স্থানীয় সরকার সহ বাতিল আমরা চাই নাই। আপনি এই যে কথাগুলো সবসময় এনসিপির উপরে আসে না, কালকে আপনারা যে সুনির্দিষ্ট, তাহলে এই যে বিগত নির্বাচনগুলো হয়েছে, এই নির্বাচনগুলোকে অবৈধ নির্বাচন জাতীয়তাবাদী দল বিএনপি বলে নাই? বলছে তো। তাহলে এটা বৈধ কিভাবে হয়ে যাচ্ছে আজকে? তারা তো ওই অবৈধ বলেই 16 বছর রাজনীতি করছে, করে নেই? তাহলে তারা যদি 16 বছর অবৈধ বলে রাজনীতি করে, আর আজকে যদি এসে এনসিপি বলে এগুলোকে অবৈধ করতে হবে, তাহলে এনসিপি তো বিএনপির কথাটাই বলছে। বিএনপি এখন কেন ভুল পাল্টাইতেছে? আপনাকে এই প্রশ্নটা করতে হবে। আমি এই প্রশ্নটা রেখে আমার বক্তব্যটা শেষ করব। আচ্ছা, এই প্রশ্নটা আমি অবশ্যই অদ্ভুত ভাইকে করব, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে আপনি তাহলে যখন চট্টগ্রামের মেয়র শপথ নিল এবং যখন ঢাকা দক্ষিণের মেয়র, ঢাকা দক্ষিণ যদি একটা স্ট্র্যাটেজিক লোকেশন, সেইখানে ইশরাকের জনপ্রিয়তা বা ইশরাত আপনাদের মতো তরুণ বলে তাকে ঠেকানোটা জরুরি হয়ে যাচ্ছে। এটাকে আপনি আবারও দেখেন, আবারও ঠেকানোটার বিষয়টা আপনি বারবার কেন আমরা দেখেন, আপনি যদি আপনি বলেন কে ঠেকাচ্ছে, আমি আপনাকে যদি প্রশ্ন করি কে ঠেকাচ্ছে, এটা ভাই এখন স্থানীয় সরকার মন্ত্রণালয় তো তার ব্যাখ্যা দিয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যে উপদেষ্টা তিনিও ব্যাখ্যা দিয়েছেন, তিনি 12টা থেকে 15টা পয়েন্ট তুলে ধরে বলেছেন এটা তার অধীনস্থ কোনো বিষয় না। ইভেনচুয়ালি যেই চিঠিটা আপনি দেখেন, যেই চিঠিটা স্থানীয় সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে দেওয়া হয়েছে, সেখানেও স্থানীয় সরকার এইভাবে করে ব্যাখ্যা জানতে চাইছে যে আসলে ঠিক কোন প্রক্রিয়ায় এটা আগানো যায় বা নেওয়া যায়। আপনি দেখেন চিঠির ভাষাটা। কাজেই নির্বাচন কমিশন, এখানে স্টেক হোল্ডার কারা? এখানে স্টেক হোল্ডার হচ্ছে নির্বাচন কমিশন, এখানে স্টেক হোল্ডার হচ্ছে আইন মন্ত্রণালয়, এখানে স্থানীয় সরকার অনেক পরের বিষয়। এখানে স্টেক হোল্ডার হচ্ছে আইন মানে আমাদের মানে বিচার বিভাগ। কাজেই দেখেন এটাকে কে ঠেকাইতে চাইছে? এটা কি জানেন? এটা একটা রাজনৈতিক টার্মিনোলজি। যেহেতু বিএনপির মেয়র, যেহেতু আদালতে এই রায়টা ডিলে হয়েছে, এখন আদালতের রায় তো তার পক্ষে গেছে। পক্ষে যাওয়ার পর আদালতের রায়ের বিপরীতে কে শব্দ উচ্চারণ করছে? মিশু ভাই আপনি বলেন, কেউ তো শব্দ উচ্চারণ করে নাই। কাজেই আপনি কখন এটা, আপনি যখন আদালতের রায়ের পরও আপনি যদি বলতেন যে না আমি আদালতের রায় মানি না, উচ্চ আদালতের যে রায় এটা তো অ্যাপিল থেকে হয়ে আসছে, এখন তো আমরা তো এটাকে যে কেউ তো এটাকে সাধুবাদ জানাইছে। এখন মোটা দাগে না, আপনারা সাধুবাদ জানান নাই। মোটা দাগে আমি বলি যে কেউ, আমি জাস্ট আমার কথাটা বলতেছি। দেখেন এই যে ধরেন কিছু হলেই এনসিপি কে টেনে নিয়ে আসা, আমার কাছে মনে হয় এটা একটা বিএনপির রাজনীতি। আমরা এই রাজনীতিটা দেখতে চাই না, দেখতে চান না ভাই। আপনার কাছে যেটা, তার মানে আপনাদের যে পদত্যাগের দাবি ছিল 3 উপদেষ্টার, অথবা এনসিপিও যে 3 জন উপদেষ্টার কথা বলেছিলেন তাদেরকে বিএনপি পন্থী বলে, সেই পদত্যাগের দাবি থেকে কি বিএনপি সরে আসলো নাকি সেটা এখনো বহাল? না, বিএনপি সরে আসে নাই। কিন্তু কেন পদত্যাগ করতে হবে 3 উপদেষ্টাকে? কারণ ওনাদের কর্মগণনাটা সন্দেহজনক। এই নির্বাচনকে সন্দেহজনক এবং শুধু নট অনলি সন্দেহজনক, ওনাদের কর্মকাণ্ডটা পক্ষপাতিত্বমূলক। ওনাদের কর্মকাণ্ডটা সরকারকে অস্থিতিশীল করা, দেশকে অস্থিতিশীল করার পক্ষে একটা অনুকূল আচরণ। অতএব ওনাদেরকে রেখে আগামী নির্বাচন এবং দেশকে স্থিতিশীল রাখা যাবে না, এটা বিএনপি মনে করে। আপনি একটা উদাহরণ দিতে পারেন যে ওই 3 উপদেষ্টার কোন কর্মকাণ্ডটা অস্থিতিশীল করার জন্য দেশ? যেমন ধরেন এই যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যে উপদেষ্টা আসিফ মাহমুদ, যে তার এপিএস
311 কোটি টাকা দুদক পেয়েছে, 311 কোটি টাকা দুদক পেয়েছে। এর বাইরে, দেশের বাইরে সহ বিভিন্ন জায়গায় টাকা আছে ওর, এরকম একটা খবর আছে। তার পিএসএ অনেক টাকার আছে, এবং হিমসেলফ তার ব্যাপারেও বিতর্ক আছে জনমনে, যে সে প্রত্যেকটা বিষয়ে, প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা প্রজেক্টেই মোটা দাগে করেছে। অতএব পাশাপাশি সে এই যে মহামান্য আদালত ইশরাককে রায় দিল, সেই রায়টাকে অ্যাভয়েড করে, অমান্য করে তাকে শপথ গ্রহণ করার জন্য একটা বাধা সৃষ্টি করলো। ইলেকশন কমিশনকে মহামান্য আদালত বলল, টাইম ফ্রেম বেঁধে দিল, যে এই টাইমের মধ্যে তোমরা ঘোষণা করো, শপথের ব্যবস্থা করো, এবং কি বলে যেটাকে ইশরাকের যে মেয়র ঘোষণা করলো কোর্ট, তার একটা প্রজ্ঞাপন জারি করো। এই প্রজ্ঞাপন জারি করার জন্য টাইম ফ্রেম ছিল। এর মধ্যে ইলেকশন কমিশন আইন মন্ত্রণালয়কে জানিয়েছে এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়কে জানিয়েছে। তারা কেউই কোনো আনসার করেনি, রিপ্লাই দিচ্ছে না। এতে করে ইলেকশন কমিশনের যে বেঁধে দেওয়ার টাইম ফ্রেম যখন ওভার হয়ে যাচ্ছে, তখন ইলেকশন কমিশন নিজেই আদালতের সিদ্ধান্ত মেনে প্রজ্ঞাপন জারি করে ফেলেছে। এই অবস্থায় গিয়ে ইলেকশন কমিশনকে ধরা হলো, এবং ইলেকশন কমিশনের পুনর্গঠন বা পদত্যাগ দাবি করা হচ্ছে, এনসিপি করছে। এবং সেদিন আপনি খেয়াল করবেন, পুলিশ এবং সাংবাদিক বাদ দিলে 50 জনের বেশি হবে না। তাহলে ছাত্র আন্দোলনে কত ছাত্র ছিল, আর এখন এনসিপির আচরণে কত ছাত্র বা জনতা আছে। ইলেকশন কমিশনটা কার? ইলেকশন কমিশনটা তো বর্তমান সরকারের। আপনারা যদি বর্তমান সরকারকে অন করেন, তাহলে বর্তমান সরকারের সৃষ্ট এবং জন্ম দেওয়া ইলেকশন কমিশনকে আপনি ডিজোন করেন কিভাবে? এই ইলেকশন কমিশনার যিনি, তিনি আমার ইউনিভার্সিটির সিনিয়র ভাই, এবং আজকের প্রধান উপদেষ্টা যিনি, তিনি আমার টিচার। অতএব দুজনকে ভালো করে চিনি, দুজনের মধ্যে ভালো সম্পর্ক আছে। প্রধান উপদেষ্টার আস্থা এবং বিশ্বাস আছে বলেই কিন্তু প্রধান ইলেকশন নির্বাচন কমিশনকে বসিয়েছে। অতএব এই ক্ষেত্রে আপনি ইউনুস সাহেবকে অন করবেন, তার সৃষ্ট, তার প্রতিষ্ঠিত একটা অঙ্গকে ডিজোন করবেন, আবার বলবেন তা হতে পারে না। এখন আমার আরেকটু বলে আমি শেষ করি। তাহলে আপনি তো ইশরাককে যে বাধা দেওয়া হলো, প্রধান অ্যাডভাইজার তো বললো না, বা দায়িত্বশীল কোনো অ্যাডভাইজার তো বললো না, এই তোমরা থামো, এটা করা যাবে না, আদালতের সাথে করা যাবে না। তাহলে সেখানে কিন্তু ইশরাকের মুভটা হয়েছে এই জন্য যে গভর্নমেন্টের অন্তরে, ভিতরে কি কাজ করছে, কাকে ফেভার করছে, বিএনপিকে ফেভার না মানে ডিসফেভার করছে কিনা, এটা বের করে আনার জন্যই কিন্তু কিন্তু সেই জন্য কি আপনারা ধরেন 24 ঘন্টার আন্দোলনে সরকারের পতন ঘটিয়ে ফেলবেন, অথবা কেউ মানে আর একটা ছোট নতুন দল তারা ভেসে যাবে প্রস্তাব করলে, এইরকম বক্তব্য বিএনপির নেতাদের দেওয়ার মতো কোনো পরিস্থিতি কি সত্যি হয়েছে ওয়াদুদ ভাই? আপনারা যখন এখন 24 ঘন্টার ভয় দেখান, আপনারা তো 16 বছর আন্দোলন করেছেন, সেটিও তো সত্যি। এখন এই সরকার দুর্বল বলে তাকে আপনি দিন দিয়েও গুনছেন না, এই ব্যাখ্যা কেন, এটি কেন বলছেন, সেই ব্যাখ্যা শুনবো। দর্শক, তার আগে শেষ বিরতি নিচ্ছি। দর্শক, আরেকবার স্বাগত 24 ঘন্টা। একদম শেষ সময়ে আমরা, আপনার কাছে প্রশ্ন ছিল, গয়েশ্বরবাবু যেভাবে বললেন 24 ঘন্টার মধ্যে সরকার পতন, সেটা কি এই সরকার দুর্বল বলেই? আপনারা সরকার পতনে কি করতে পারেন সেটা তো এদেশের মানুষ গেল 16-17 বছরেও দেখেছে নাকি? হ্যাঁ, দেখেছেন। ওই সরকার ছিল স্বৈরাচার, ফ্যাসিস্ট, এবং সমস্ত দেশের অর্গানগুলোকে আওয়ামী লীগ ব্যবহার করেছে, যার জন্য ওই সরকারের কোমর কিন্তু আমরা ভেঙেছি। আপনি জানুয়ারির নির্বাচনটা দেখেন, লাস্ট নির্বাচন, আমরা নির্বাচন বর্জন করেছি, 2% ভোটার কেন্দ্রে যায়নি। এটা কি আমাদের আন্দোলনের ফসল নয়? আমরা কি সাকসেসফুল হরতাল অবরোধ আন্দোলন করিনি? কোনো একটা গণতান্ত্রিক বা সরকারকে আবার বৈধ বা অবৈধ সরানো একটু ডিফিকাল্টিস আছে। যেমন ধরুন এরশাদ 9 বছর ছিল, তার বিরুদ্ধে হাসিনা খালেদা যৌথভাবে আন্দোলন করে তাকে সরাতে পারেনি। বিএনপি ঠিকই বিএনপির বিরুদ্ধে, কিন্তু এই সরকারকে 24 ঘন্টার মধ্যে সরানোর প্রসঙ্গ আসবে কেন? এই জন্য যে সরকারটা আপনাদের সরকারই ছিল, আপনারাই বলেছেন এই সরকার আমাদের সরকার। আমরা এখনো চাই এই সরকারকে মধ্য দিয়ে, এই সরকারের মাধ্যমে নির্বাচনটা হোক, এই সরকারকে আমরা এখনো সাপোর্ট করি। কিন্তু এই সরকারটার মাথায় একটা ভূত চেপেছে, তারা -2 ফর্মুলার মধ্যে কাজ করছে, এবং তারা চাচ্ছিল বিএনপিকে সাইড করে
তারা নতুন একটা কিছু একটাকে আবির্ভাব করবে। -2 মানে কে এখন? -2 মানে ধরেন হাসিনা তো মাইনাস হয়ে গেছে, তাহলে বাকি আছে খালেদার দল বিএনপি। এই ভাবনা থেকে ওনাদের মুভ, কাজ, কর্মসূচি, ওনারা বিএনপিকে মানে ন্যূনতম এজেন্ডায় ধরেননি। আওয়ামী লীগকে সাইডে রাখলে বিএনপি একটা বিশাল দল, এই দলকে কোনো রকমের সামান্যতম সৌজন্যতা, ভদ্রতা এবং আস্থায় নেওয়ার জন্য সরকার চেষ্টা করে নাই, একদিনের জন্য ক্রেডিট দেয় নাই যে এই পেসিস্টের বিদায়ে ছাত্র জনতা এবং রাজনৈতিক দলগুলোর অনেক ত্যাগ আছে। আমাদের কি ত্যাগ নেই? এটা কি একদিনে হয়ে গেল? একদিনে হয়ে গেছে মনে করেন? 15 বছর যে আমরা আন্দোলন করতে 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 আপনার এই যে সমাবেশ আন্দোলন, গুণ খুন মামলা, আমাদের নেত্রী জেলে, আমাদের নেতা নির্বাসনে আমরা যে এত ত্যাগ স্বীকার করলাম, এটার বিনিময়ে কি জনমত তৈরি হয়নি? আমরা কি জনমত তৈরি করিনি? আমাদের যে বিভাগীয় সমাবেশগুলো হয়েছে আপনি দেখেননি, ওদের রেল, রোড মানে সব বন্ধ করে দেওয়ার পরও মানুষ 3 দিন আগে পৌঁছে গেছে। একদমই সময় নেই। আমি তাসিন আপনাকে ছোট্ট করে একটু জানতে চাই, হাসনাত আব্দুল্লাহ আজকে বলেছেন সচিবালয়ের একটা অংশ ষড়যন্ত্র করছে। আপনারা যেহেতু এই সরকার একটি গণঅভ্যুত্থানের সরকার, এই কথা যখন বলেন তার মানে আপনারা নিশ্চিত জানেন যে কারা ষড়যন্ত্র করছে, তাদেরকে ঠেকাচ্ছেন না কেন এবং সেটি কেন সুস্পষ্ট করছেন না, তাদেরকে এক্সপোজ করছেন না কেন? সচিবালয়ের অস্থিরতার গল্প নিশ্চয়ই আপনি জানেন। মানে সচিবালয়ে যে ঘটনাটা ঘটতেছে এখন, মানে ইটস আ ভেরি সেন্সিটিভ, মানে সচিবালয় তো একটা হৃৎপিণ্ড একটা দেশের। কাজে দেখেন এখানে আমি হাসনাত আব্দুল্লাহর যে মানে মত, এই মতকে আমি আসলে আমি মানে ডিরেক্টলি আমি ওদিকটাকে কেন্দ্র করে আমি মন্তব্য করছি না, আমি আমার মন্তব্যটা করি। দেখেন মানে যেই অধ্যাদেশটা আজকে মানে জারি হয়েছে, অধ্যাদেশটা আমি জানি না আপনি একটু ক্লিয়ারলি পড়েছেন, এটা পড়ে আপনি যদি লক্ষ্য করেন আপনি দেখবেন মানে সরকারি কর্মকর্তা বা সরকারি সার্ভিস নিয়ে আপনি নিশ্চিত আপনার অভিযোগ আছে, আমাদের সবার অভিযোগ আছে। অভিযোগগুলোর মোটা দাগে আপনি যদি দেখেন অভিযোগগুলো কি কি, এক হচ্ছে যে এখানে সার্ভিস ডেলিভারি তো একদম জিরো। আপনি যদি পুরো অধ্যাদেশের মৌলিক কার্যক্রমগুলো দেখেন, এখানে সার্ভিসগুলোকে মোর ইফিশিয়েন্ট করার জন্য এখানে দেওয়া। এখন আমি এটার প্রস অ্যান্ড কনসে যাচ্ছি না, এটা তাদের যারা আজকে আন্দোলন করছেন তাদের ভিন্ন মত, ভিন্ন দাবি থাকতে পারে। এখন দেখেন আপনি পয়েন্টগুলো যখন আপনি পড়বেন আপনি দেখবেন যে এটার ইফিসিয়েন্সি বুস্ট আপ করার জন্য যে অধ্যাদেশগুলোতে যে ইয়াগুলো লগুলো এখানে ইনজেক্ট করা হয়েছে, এই লগুলো সার্বিকভাবে মোটা দাগে আপনার দেশের কল্যাণের জন্য গুরুত্বপূর্ণ। এখন এটাকে বিরোধিতা করে ঠিক আসলে কি কথাগুলো তারা বলছে, যেমন এখানে বলা হয়েছে যে আপনি ছুটি ছাড়া আপনি যদি সার্ভিসে অ্যাক্টিভ না থাকেন, সেই ক্ষেত্রে খেয়াল করে দেখেন, এখন আপনি কর্পোরেট জব করেন, আপনি যদি আপনার সার্ভিসে অ্যাক্টিভ না থাকেন, একটা ফাইল সচিবালয় কতদিন ধরে ঘুরে এটা তো আপনি জানেন। কাজেই এই ইফিসিয়েন্সি ডেভেলপ করার জন্য যে লটা করা হয়েছে এটাকে এখনই আমি অ্যাপ্রিশিয়েট করতে চাই না, অথবা আমি ডিনাই করতে চাই না, এটা আরো আলোচনার দাবি রাখে। জরুরি ছিল কিনা এটা করা? দেখেন এই যে জরুরি ছিল কিনা, আবু আলম এই প্রশ্ন তুলেছিলেন, দেখেন খুব জরুরি ছিল কিনা, এই সরকারের কাছ থেকে তো আবার আমরাই অনেক কিছু প্রত্যাশা করি, আমরাই তো চাই যে এই সরকার মানে মৌলিক যে আমাদের অ্যাটলিস্ট যে প্র্যাকটিসগত যে মানে যেই সমস্যাগুলো ছিল এটা পরিবর্তন করুক। কাজে এটা করলে সরকারি সেবা দানটা একটু আরো ইজি হইতো। এখন এখানে যারা আন্দোলন করতেছেন আরেকটু এখানে দেখার সুযোগ আছে, বোঝার সুযোগ আছে যে তাদের অন্য কোনো অসৎ উদ্দেশ্য আছে কিনা সেটা বের করা উচিত। অনেক ধন্যবাদ তাসিন রিয়াজ, অনেক ধন্যবাদ ওয়াদুদ ভাই, এবং আমাদের সঙ্গে ছিল আবু আলম শহীদ। কেন দর্শক, এই ছিল আলোচনা। ভালো থাকবেন সবাই, সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।